নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো রবি আর প্রিয়ার প্রেম কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ, যারা 3টি খুন করে পালিয়েছে। একজন সৎ সিনিয়র পুলিশ অফিসার জার্নেল সিং 2013-র 10ই জুন সকালে তার ডিউটি শেষ করেন। তিনি তার ছেলে হরজিৎ সিং, যে অস্ট্রেলিয়া যাচ্ছিল, তাকে ছাড়তে দিল্লি যান। জার্নেল সিং রাতে বাড়ি ফিরতেই নাইট ডিউটিতে বেরিয়ে যান, যদিও তিনি সেদিন ছুটিতে ছিলেন। টহলদারি গাড়িতে যাওয়ার সময় জার্নেল সিং এর নজর পড়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া দুই যুবক যুবতীর উপর। যখন তিনি জানতে পারেন যে তারা দিল্লি যাওয়ার বাস ধরার জন্য যাচ্ছে, তখন তাদের বলেন যে গাড়িতে করে বাস স্টপে ছেড়ে দেবেন। জার্নেলের কিছু সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার সময়ই ওই যুবক যুবতী ইতস্তত করতে থাকে, যার ফলে জার্নেল সিং এর তাদের উপর সন্দেহ হতে থাকে। ওই যুবক জার্নেল সিংকে ঘুষ দেওয়ার চেষ্টা করে আর বলে যে তাদের যেন শুধুমাত্র বাস স্টপে ছেড়ে দেওয়া হয়। জার্নেল ঘুষ নিতে অস্বীকার করেন এবং তাদের বোঝানোর চেষ্টা করেন। আর ঠিক সেই সময় তার মনে পড়ে যে ওই যুবক আর কেউ নয়, বরং কনস্টেবল রবি, যাকে পুলিশ ডাবল মার্ডার কেসের জন্য খুঁজছে। জার্নেল কিছু করে ওঠার আগেই রবি ছুরি বের করে জার্নেলের গলায় ধরে। টহলদারি গাড়ির ড্রাইভার রাজেন্দ্র অন্য পুলিশদের সঙ্গে ওয়াকিটকিতে যোগাযোগ করতে সক্ষম হয়, কিন্তু এর মধ্যেই রবি জার্নেলকে ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে এবং রবি আর প্রিয়া পুলিশের গাড়ি নিয়ে পালিয়ে যায়। পুলিশ ফোর্স বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই রবি আর প্রিয়ার সম্পর্কে অ্যালার্ট জারি করে দেয়। জার্নেলের অবস্থা সংকটজনক হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর অন্যদিকে রবি আর প্রিয়ার খোঁজে তল্লাশি শুরু হয়। পুলিশ রবি আর প্রিয়াকে ধরার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তারা পালিয়ে যেতে সমর্থ হয়। কারা ছিল এই রবি আর প্রিয়া, আর ওরা দুটো খুন কেন করেছিল? রবি আর প্রিয়া হরিয়ানার একটা ছোট্ট গ্রামে বাস করত। তারা ছোটবেলা থেকেই একে অপরকে জানত এবং বড় হয়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। 2010 সালে রবি পুলিশ ফোর্সে কনস্টেবলের পোস্টের জন্য অ্যাপ্লাই করে এবং সে চাকরি পেয়ে যায়। পুলিশের চাকরি পাওয়ার পরেই সে তার গ্রামে ফিরে আসে এবং প্রিয়াকে বিয়ে করার জন্য পরিবারের সঙ্গে কথা বলে। কিন্তু রবির পরিবার যখন প্রিয়ার পরিবার সম্পর্কে খোঁজ খবর নেয়, তখন জানতে পারে যে রবি আর প্রিয়া উভয়েরই পরিবারের গোত্র এক। তারা রবিকে বোঝায় যে এই বিয়ে হতে পারে না, কারণ এক গোত্র হওয়ার মানে হলো তারা সম্পর্কে ভাই বোন হবে। রবি রেগে যায় এবং সে প্রিয়ার বাবা মার সঙ্গে কথা বলে, কিন্তু তারাও তাকে একটা কথাই বলে যে এটা শুধুমাত্র পাগলামো আর এই সম্পর্ক কখনো হতে পারে না। রবি আর প্রিয়া গ্রাম থেকে পালিয়ে যায়। দুই পরিবারের লোকজনই ওদের এই সিদ্ধান্তে ভেঙে পড়ে। শুধুমাত্র দুটি পরিবার নয়, বরং গ্রামের পঞ্চায়েতও ওদের এই সম্পর্ককে মানতে চায় না। পঞ্চায়েত এটা বলে যে এই সম্পর্ককে মেনে নেওয়ার অর্থ হলো সামাজিক রীতির বিরুদ্ধে যাওয়া। পঞ্চায়েত দুটি পরিবারকেই বহিষ্কার করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না রবি এবং প্রিয়া দুজনকে খুঁজে আনা সম্ভব হচ্ছে, আর যেটা হয়েছে সেই ভুলকে শোধরানো হচ্ছে। রবির বন্ধু রাকেশ, যুগল আর রূপেশকে তাদের খুঁজে আনার জন্য দায়িত্ব দেওয়া হয়। প্রিয়ার বান্ধবী রঞ্জনা বলে যে প্রিয়ার পালিয়ে যাওয়ার বিষয়ে সে কিচ্ছু জানে না। রবির পরিবার যখন রবির খোঁজখবর নেওয়ার জন্য তার কর্মস্থলে যায়, তখন তারা জানতে পারে যে রবির দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। দুই পরিবারই রবি এবং প্রিয়াকে খুঁজতে শুরু করে। তখন রবির বন্ধু রাকেশ বলে যে সে রবি এবং প্রিয়ার পালানোর বিষয়ে সবকিছু জানত। আর এটা শুনে রবির বাবা খুব রেগে যান। তখন রাকেশ এটাও জানায় যে রবি এবং প্রিয়া আম্বালাতে রয়েছে এবং তারা বিয়ে করে নিয়েছে। রাকেশ আম্বালাতে যায় এবং রবি ও প্রিয়াকে এটা বোঝায় যে দুই পরিবারই তাদের বিয়েকে মেনে নিতে রাজি হয়েছে, আর তাই তাদের গ্রামেই ফিরে যাওয়া উচিত। রবি আর প্রিয়া তাকে বিশ্বাস করে গ্রামে ফিরে আসে, কিন্তু ওরা ফিরতেই প্রিয়াকে ঘরে বন্দি করে দেওয়া হয়। তাদের বিয়েকে অস্বীকার করা হয়। রবি আর প্রিয়াকে একে অপরের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। গ্রাম পঞ্চায়েত প্রিয়ার পরিবারকে এই পরামর্শ দেয় যাতে প্রিয়াকে দূরে কোনো গ্রামে বিয়ে দিয়ে দেওয়া হয়। প্রিয়ার বাড়ির লোকজন দীপালপুরের হরিশ কুমারের পরিবারের সঙ্গে এই সম্পর্ক তৈরির চেষ্টা করে। বিয়ের তারিখ ঠিক হয়ে যায়, আর প্রিয়াও তখন বিয়ে করতে রাজি হয়ে যায়। রবি এই কথা শুনে ভেঙে পড়ে। বিয়ের পর প্রিয়া হরিশের সঙ্গে দীপালপুরে চলে যায়। কিছুদিন পর রবিও ডিউটি জয়েন করার জন্য বাড়ি থেকে বেরোয়। রবির পরিবার এটা ভেবে খুশি হয় যে যা কিছু হয়েছে তা রবি স্বীকার করে নিয়েছে। প্রিয়ার পরিবারও এই বিষয়ে খুশি যে কোনো রকম সমস্যা ছাড়াই প্রিয়াকে বিয়ে দেওয়া গেছে। কিন্তু হঠাৎই একদিন রবি প্রিয়ার শ্বশুরবাড়ি দীপালপুরে চলে যায়। সে হরিশ এবং তার মাকে গুলি করে হত্যা করে এবং হরিশের পিসিকেও গুরুতর আহত করে ফেলে। রবি আর প্রিয়া আরও একবার পালিয়ে যায়। ওদিকে চণ্ডীগড়ের সিনিয়র পুলিশ অফিসার জার্নেল সিং এর অবস্থা আরও সংকটজনক হয়ে ওঠে। সে মারা যায় এবং তার পরিবার এই খবরটা পেয়ে শোকে ভেঙে পড়ে। এবার তারপর প্রতিটা রাস্তায় নজরদারি বাড়াও, আর আমাদের ফোর্সের লোকেদের, ইনফরমারদের সমস্ত জায়গায় ছড়িয়ে দাও। স্যার, হ্যাঁ, জেনারেল স্যার আর নেই। তৃতীয় খুন। এরপরেও যদি ওরা আরও কিছু করে বসে, ওদের আটকাতেই হবে।
জার্নাল এক সিনিয়র অফিসার ছিল, সৎ এবং নিষ্ঠাবান অফিসার। আর 1 বছর বাকি ছিল রিটায়ারমেন্টের। এক পুলিশ অফিসারের এইভাবে মৃত্যু, এটা পুলিশ ফোর্সের মরালের জন্য ঠিক নয়। স্যার, ওনার মৃত্যুতে আমরা সকলেই খুবই দুঃখিত। আমাদের রবি আর প্রিয়াকে যে কোনোভাবেই হোক গ্রেপ্তার করতে হবে। এমনিতেই 3টে লোকের প্রাণ গেছে। স্যার, আমরা সমস্ত দিকে অ্যালার্ট করে দিয়েছি, কিন্তু আমাদের সন্দেহ যে ওরা শহর থেকে অনেক দূরে পালিয়েছে। প্রথমে ডবল মার্ডার, তারপর 1 মাস ধরে বেপাত্তা, তারপর ওদের চণ্ডীগড়ের রাস্তায় হেঁটে যেতে দেখা যায়, আর তারপর আমাদের অফিসারকে মার্ডার করে। সবাইকে ট্র্যাক করো, আত্মীয় স্বজনের ওপর নজর রাখো। কেউ না কেউ তো জানেই যে ওরা দুজনে কোথায়। ইয়েস স্যার, আমরা অবশ্যই ওদের ধরার চেষ্টা করব। চেষ্টা নয়, আমার রেজাল্ট চাই যত তাড়াতাড়ি সম্ভব। স্যার, প্রিয়ার এক বান্ধবী রঞ্জনা, ওকে কিছু জিজ্ঞেস করব? স্যার, প্রিয়া শেষবার ওরই সাহায্য নিয়েছিল। কিন্তু ওরা দুজন কি আবার ওর সাহায্য নেবে? মাত্র 1 মাস আগেই রবি প্রিয়ার স্বামী হরিশ আর তার মা সুমিত্রাকে হত্যা করেছিল, আর হরিশের পিসিকেও গুরুতরভাবে জখম করে। কিন্তু রবি কি করে জানতে পারলো প্রিয়ার বিয়ে কার সাথে এবং কোথায় হয়েছে, আর সে হরিশের বাড়িতে পৌঁছলো কি করে? অজয়, পুরো বাড়ির তল্লাশি নাও, দেখো তো বেঁচে আছে কিনা। স্যার, এখনো বেঁচে আছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, তাড়াতাড়ি। স্যার, গুলির আওয়াজ শুনে তারপরই আমি এখানে আসি। আমি এখানে কাছেই থাকি। গুলিকে চালিয়েছে তা কি কেউ দেখেছেন? না স্যার, কাউকে দেখিনি। স্যার, ঘরের বউ প্রিয়া ঘরে নেই। 1 সপ্তাহ আগে হরিশের সাথে প্রিয়ার বিয়ে হয়েছিল। স্যার, কয়েকজন প্রিয়ার সঙ্গে একটি ছেলেকে যেতে দেখেছিল। শুনেছি ওই ছেলেটা প্রিয়ার গ্রামেই থাকে। স্যার, ওই মহিলা নিলাম এখন বিপদের বাইরে, কথা বলার অবস্থায় আছেন? 2-3 ঘন্টা বাদে। আর হ্যাঁ স্যার, হরিশের বাবা দিল্লি থেকে ফিরে আসছেন, সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবেন। এই প্রিয়া গোড়ার গ্রামের বাসিন্দা, সেই গ্রামে কারোর সাথে ওর প্রেম টেমের কোনো ব্যাপার ছিল না তো? না না, এটা হতেই পারে না। কিন্তু এরকমটাই হয়েছে। কিছুক্ষণ আগে একটা ছেলে হরিশ এবং তার মায়ের ওপর গুলি চালায়, এমনকি ওর পিসির ওপরও গুলি চালিয়েছিল। কিন্তু ওনার ভাগ্য ভালো ছিল, তাই উনি বেঁচে গেছেন। আর এই ঘটনার পর গ্রামবাসীরা প্রিয়াকে একজন ছেলের সাথে পালাতে দেখেছে। প্রিয়া এটা কি করে করলো? গ্রামের বাইরে ওর বিয়ে দিয়েছিলাম, ওকে গ্রামের বাইরে পর্যন্ত যেতে দিইনি। তাহলে ও দীপালপুরে আছে, এই কথাটা কি করে জানলো রবি? রবি? এই রবি কে? স্যার, রবি একজন পুলিশ কনস্টেবল, চণ্ডীগড়ে পোস্টিং ছিল। ছুটি নিয়ে বাড়ি যায় আর রিপোর্টও করেনি, সেজন্য ওকে সাসপেন্ড করে দেওয়া হয়। এটা কোনো পুরনো চক্কর মনে হচ্ছে। অজয়, একটা কাজ করো, গ্রামের লোকেদের থেকে খোঁজ নাও, ওদের দুজনের গল্পটা কি। স্যার, এরমটা হতে পারে না স্যার। ও তো প্রিয়াকে ভুলে গিয়েছিল। ও চণ্ডীগড় যাচ্ছিল ডিউটিতে। হ্যাঁ স্যার, আমাদের তো এটাই বলে গিয়েছিল। ও আপনাদের মিথ্যে বলেছে। ওকে বাড়িতে নিয়ে আসার পর থেকে ও একবারও প্রিয়ার সাথে দেখা করেনি। ফিরিয়ে আনলেন মানে? রবির ফোন নাম্বারটা কি? ঠিকই স্যার,
পুরনো ঝামেলা। হ্যাঁ, দুই পরিবার রাজি হয়নি হয়তো। হ্যাঁ স্যার, সেই পুরনো গোত্রের মামলা। পরিবারের পঞ্চায়েতের মতানুসারে ওরা দুজন ভাই বোন ছিল, সেজন্যই সবাই বিরোধিতা করে। সেজন্য রবি আর প্রিয়া পালিয়ে বিয়েও করে নেয় স্যার। তাহলে ফিরে আবার এলো কেন? স্যার, রবির এক পুরনো বন্ধু যে রবি আর প্রিয়াকে পালাতে সাহায্য করেছিল, সেই ওদের দুজনকে গ্রামে ফিরিয়ে নিয়ে এসেছিল। আর তারপর গ্রামের লোকজন ওদেরকে আলাদা করে দেয়। আর আমি এটা জানতে পারলাম যে রবিকে না জানিয়েই প্রিয়ার বিয়ে হরিশের সাথে করে দেওয়া হয়েছিল, তাও আবার গ্রাম থেকে অনেক দূরে। কিন্তু আমার মনে হয় রবি এই ব্যাপারে সবকিছু জানতো, কিন্তু কিভাবে? স্যার, রবির কিছু বন্ধু আছে, তাদের মধ্যে একজন রবিকে গতবার পালাতে সাহায্য করে। হতে পারে তাদের মধ্যে কেউ সাহায্য করেছে। ডাকো সবাইকে। আর এই নাও, এটা রবির মোবাইল নাম্বার। নাম্বারটা ট্র্যাকিংয়ে দিয়ে দাও। জানা তো যাক যে রবিকে সাহায্যই বা কে করছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রাইফেল থেকে শুট করা হয়েছে। আর যে গুলি চালিয়েছিল সে পুলিশে চাকরি করে। আপনি নিজে চেক করে নিন, হতে পারে সার্ভিস ওয়েপনই ইউজ করা হয়েছে। আর একটা কথা, এই দুজনার রক্তে ঘুমের ওষুধের খুবই হাই ডোজের নমুনা পাওয়া গেছে। হতে পারে এটা একটা পূর্ব পরিকল্পিত মার্ডার। আর হরিশের পিসি যে এখনো বেঁচে রয়েছে, তার ব্লাড থেকেও স্লিপিং পিলসের হাই ডোজের নমুনা পাওয়া গেছে। আগে হ্যাঁ, নীলম দেবীর রক্তে স্লিপিং পিলের নমুনা পাওয়া গেছে। ওনার সাথে কথা বলা যাবে? হ্যাঁ, এখন আপনি কথা বলতেই পারেন। স্যার, আমি সত্যি বলছি, আমরা জানি না যে রবি কোথা থেকে জানতে পারলো যে প্রিয়ার শ্বশুরবাড়িটা কোথায়। হ্যাঁ স্যার, আমরা তো এটাও জানতাম না যে প্রিয়ার বিয়ে কার সঙ্গে আর কোথায় হয়েছে। তোমাদের বন্ধু রবি ওখানে সার্ভিস রাইফেল নিয়ে গেছিল। ও প্রিয়ার স্বামী হরিশ, ওর মা আর পিসি তিনজনের উপরেই গুলি চালায়। আর তারপর প্রিয়াকে নিয়ে পালিয়ে যায়। ব্যাপারটা কতটা গুরুতর তোমরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, কিন্তু আমরা কিছুই করিনি স্যার। এটা কি করে হতে পারে যে ও কারো সাহায্য ছাড়াই প্রিয়া শ্বশুরবাড়িতে পৌঁছে গেল, যেখানে প্রিয়ার সঙ্গে ওর কোনো কন্ট্যাক্টই ছিল না? স্যার, আমরা সত্যি কিচ্ছু জানি না। আর আমরা তো ভেবেছিলাম যে ওরা দুজন দুজনকে ভুলে গেছে। হ্যাঁ স্যার, সারা গ্রামও এটাই জানতো যে প্রিয়া বিয়ের জন্য রাজি হয়েছে। আমাদের বড়দের মাঝখানে বসে থাকলে তোমরা হয়তো একে অপরের সঙ্গে কথা বলতে পারবে না। যাও বাবা, বাইরে বসে কথা বলে নাও। দুজনকে বেশ ভালোই লাগছে না? আগে হ্যাঁ, দেখো প্রিয়াও খুব খুশি মনে হচ্ছে। রবিকে সবাই এটাই বুঝিয়েছিলাম স্যার যে প্রিয়া নিজের ইচ্ছেই বিয়ে করছে, আর এটা শুনে ও খুব ভেঙে পড়েছিল, খুব দুঃখ পেয়েছিল স্যার। হ্যাঁ স্যার, আর আমরা ভেবেছিলাম যে ও সত্যিটা মেনে নিয়েছে। রবি, কপাল না থাকলে না কিছু পাওয়া যায় না রে। সত্যিটা কখনো বদলায় না রবি। সত্যি এটাই যে তুই ভাগ্যের লেখা মেনে নে আর ওকে ভুলে যা। হতে পারে, তোরা যেটা বলছিস সেটাই ঠিক। আমি কিছু জানি না স্যার। আমি জানি না যে প্রিয়ার সাথে কোনো রবি নামের ছেলের কোনো প্রেমের সম্পর্ক ছিল। ওই দিন যখন আমি বাইরে এলাম তো দেখলাম বৌদিকে ওরা গুলি মেরেছিল। আর প্রিয়া ওই ছেলেটার সাথে ঘরে ছিল। আমি কিছু বলার আগে ওই ছেলেটা আমার উপরে আমাকে গুলি করলো। আপনার রক্তে ঘুমের ওষুধের ট্রেস পাওয়া গেছে, হরিশ এবং ওর মায়ের রক্তেও পাওয়া গেছে। এখন এটা অস্বাভাবিক লাগছে যে তিনজন মানুষই একসাথে ঘুমের ওষুধ খেয়েছিলেন। মা, পিসি, জানি না স্যার, তাহলে কি
সত্যি প্রিয়াই এসব করেছে? সকালবেলার চায়ে ওই তাহলে ওষুধ মিশিয়েছিল? সন্তানকে মানুষ করতে না পারলে এরকমটাই হয়। আমি তো অনেক চেষ্টা করেছি, মেয়ের বিয়েও দিয়ে দিয়েছি, সেটাও অনেক দূরে। আর আর খুব কম লোকই জানতো যে আমরা ওর বিয়েটা কোথায় দিচ্ছি। কিন্তু রবি জানতে পারলো তো, ও তো গিয়ে প্রিয়ার স্বামীকেই মেরে ফেললো, আর ওর শাশুড়িকে। এই কথায় ভরসা করে আমরা সত্যি বড় ভুল করেছি যে ওরা একে অপরকে ভুলে যাবে। আমার কথা বিশ্বাস করুন আপনারা, আমার বিন্দুমাত্র ধারণা নেই ও ওখানে পৌঁছলো কি করে। আমার ছেলে যে জঘন্য কাজ করেছে তার জন্য ওকে কোনোদিন ক্ষমা করব না। আমি ভাববো আজ থেকে আমার কাছে আমার ছেলে মৃত। আমার মেয়েও আমার কাছে মরে গেছে। এর থেকে একটা বিষয়ই শেখার, সময় পাল্টেছে, আমাদের ছেলে মেয়েদের গায়ে নতুন যুগের হাওয়া লাগছে, চারিদিকে এই রোগ ছড়িয়ে পড়ছে। আমাদের ঐতিহ্য, আমাদের সম্মান সব ধুলোয় মিশছে, এটাকে আটকাতে হবে। আমাদের যে করেই হোক আমাদের সন্তানদের এই জিনিসটা বোঝাতে হবে। পঞ্চায়েত এই সিদ্ধান্ত নিচ্ছে যে আজকের পর থেকে রবি আর প্রিয়া মরে গেছে, আমাদের কোনো সম্পর্ক নেই ওদের সাথে। রবি, এভাবে কতদিন পালাবো? যতক্ষণ পালাতে পারবো। আমাদের তো এখন কোনো বাড়িও নেই যেখানে আমরা ফিরে যাব। আমরা যেখানেই যাব সেটাকেই নিজের বাড়ি বানাবো, নতুন নতুন জায়গা দেখবো। আমার না একটা স্বপ্ন আছে, আমি মুম্বাই যেতে চাই, ওখানে অনেকক্ষণ বসে সমুদ্র দেখতে চাই। ঠিক আছে, আমরা মুম্বাইতেও যাব। স্যার, রবির সেলফোন 4 মে থেকে বন্ধ, যেদিন ও বাড়ি থেকে বেরোয়। কল রেকর্ড থেকে আর কিছু জানতে পারলে? স্যার, দীপকপুর গ্রামের একটা নাম্বার থেকে রবির কাছে ফোন এসেছিল, আর রবি সেই নাম্বারে ফোন করেছিল। কার নম্বর এটা? হরিশ কুমার, প্রিয়ার স্বামী। হরিশ তো রবির সাথে কথা বলবে না, ও তো রবিকে চিনতই না। প্রিয়াই তাহলে হরিশের ফোন থেকে রবির সাথে কথা বলেছে। স্যার, আরেকটা ব্যাপার, 26 এপ্রিল প্রিয়ার বিয়ে হয়, কিন্তু এই দেখুন স্যার, এই একটা কল গোড়ার গ্রাম থেকে 25 তারিখ রবির কাছে এসেছিল, আর এই নাম্বারটা কোনো পরমজিতের। এই ভদ্রলোক আবার কে? আমার ফোন থেকে রবিকে ফোন? কিন্তু আমি ওকে কেন ফোন করব? এখন এই ব্যাপারটা তো আপনিই জানেন, কারণ কলটা আপনার ফোন থেকেই হয়েছিল। রঞ্জনা, তুই কি 25 এপ্রিল আমার ফোন থেকে কাউকে ফোন করেছিলি? প্রিয়ার বিয়ের একদিন আগে। সত্যি করে বল রঞ্জনা। বাবা, আমি জানতাম না যে এরকম কিছু ঘটবে। রঞ্জনা, তুই একটু প্রিয়ার বিয়ের শাড়িটা দেখে নে, আমি তোদের জন্য ততক্ষণ চা নিয়ে আসছি। শাড়িটা কত সুন্দর, তাই না? আমার একটা উপকার করবি? কি? আমি একটা ফোন করব। কিন্তু তুই তো জানিস আমার কাছে কোনো ফোন নেই। একটা কাজ করি না, আমি তোকে তোর বাড়ি অবধি ছাড়তে যাচ্ছি, তুই তোর বাবার ফোনটা তাড়াতাড়ি নিয়ে চলে আসবি। কিন্তু কেন? আমি শুধু একবার রবির সাথে কথা বলতে চাই। প্রিয়া, কেউ যদি এটা জানতে পারে না, তোর বাবা তোকে মেরে ফেলবে আর আমার বাবা আমাকে। এই শেষবারের মতন রঞ্জনা, কালকে আমার বিয়ে, এরপর তো হয়তো সারা জীবন ওর সাথে দেখা করতে পারবো না। এই শেষবার আমি ওর সাথে কথা বলতে চাই। সবকিছু ঠিক লিখে নিয়েছো? 3 রকম জিনিস থাকবে, বুঝতে পেরেছো তো? প্রিয়া, কোথায় যাচ্ছিস? কোথাও না বাবা, এই একটু বাইরে যাচ্ছি। রঞ্জনা ওর বাড়ি থেকে কিছু চুড়ি দেখাবে, ওইটাই দেখতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা,
তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ বাবা, এক্ষুনি আসছি। কিন্তু তাড়াতাড়ি করবি, বাবা ঘুমোচ্ছে। বাবা জেগে যাওয়ার আগেই ফোনটা দিয়ে দেবো। এক্ষুনি আসছি। প্রিয়া তাড়াতাড়ি কর। প্রিয়া এটাই বলেছিল যে ও শেষবারের মতো কথা বলবে। আমি বুঝতে পারিনি যে ও এইসব করবে। এক মিনিট রঞ্জনা, এর আগে কতবার তুমি প্রিয়াকে হেল্প করেছো? আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কতবার? ফোন প্রথমবার দিয়েছিলাম স্যার, কিন্তু তার আগে আমার হাত দিয়ে ও রবিকে চিঠি পাঠাতো। ওই আমাকে বলেছিল রবিকে ওর বিয়ের কথাটা বলার জন্য। প্রথমে করেছিলাম, তারপর ভয় পেয়ে যাই, বন্ধ করে দিয়েছি চিঠি দেওয়া। স্যার, মার্ডার ওয়েপন একটা সার্ভিস রাইফেল ছিল, যেটা রবিকে ইস্যু করা হয়েছিল। এটা সার্ভিস রাইফেলেরই গুলি, এতে চিহ্নও আছে। এর মধ্যে কোনো ভুল নেই যে এটা আর্মারির। এটা কি করে হতে পারে? রবিকে রাইফেল স্যাংশন করা হয়নি, আর গুলিও। ও সাসপেন্ড হয়ে গিয়েছিল। স্যার, রবি 5ই মে 2013-তে পুলিশের আর্মারি থেকে রাইফেলটা নিয়েছিল। তারপর বাড়ি যায় আর সেখান থেকে চণ্ডীগড় যায়, আর সেখান থেকে খুনের জায়গায়। কিন্তু স্যার একটা কনফিউশন আছে। সার্ভিস রুলস অনুযায়ী ডিউটি লিস্ট চেক করে তবেই রাইফেল হাতে দেওয়া হয়, কিন্তু রবি তো সাসপেন্ড ছিল। মানেটা খুব সহজ অজয়, ওখানেও কেউ রবিকে সাহায্য করেছিল। কনস্টেবল মনিন্দর সিং, রবি যে সাসপেন্ড এটা তুমি আগে থেকেই জানতে, তা সত্ত্বেও তুমি ওকে গুলি এবং রাইফেল ইস্যু করে দিলে। দেখো মনিন্দর, নেগলিজেন্স অফ ডিউটি এই চার্জ তো তোমার উপর লাগবেই। এখন এটা হওয়ার আগে তুমি যদি সত্যি কথাটা বলে ফেলো, আখেরে সেটা তোমারই লাভ হবে। আসলে স্যার, আমি আর রবি ব্যাচমেট ছিলাম স্যার। স্যার, আমি জানতাম না যে ও রাইফেলটা এরকম কোনো কাজে ব্যবহার করবে। ভাই রবি, তুই আছিস কোথায়? এতদিন পরে তোকে দেখছি, আর এসে রাইফেল চাইছিস, তাও কোনো ডিউটি লিস্ট ছাড়াই। ভাই, তুই আমাকে সন্দেহ করছিস? আচ্ছা শোন, এই ডিউটি লিস্ট পরে চেক করে নিস। এখন আমাকে ডিউটিতে জয়েন করা। স্যার খুব রেগে আছেন আমার ওপর। এখন যদি বিনা রাইফেলে স্যারের সামনে যাই তো একটা নতুন প্রবলেম হয়ে যাবে। চল, ঠিক আছে। থ্যাঙ্কস ভাই। দেখা করিস, উধাও হয়ে যাস না আবার। স্যার, আমি জানতাম না। স্যার, আমি জানতাম না। ভগবানের দিব্যি খেয়ে বলছে ওরকম কিছু করবে। পুরো ব্যাপারটাই খুব ভালোভাবে প্ল্যান করা হয়েছিল। প্রথমেই ওরা দুজন গ্রাম থেকে পালাতে চায়নি। স্যার, তার মানে প্রিয়াই নিজের স্বামী, শাশুড়ি আর পিসি শাশুড়িকে ঘুমের ওষুধ খাওয়ায়, যাতে এরা যখন পালায় তখন যেন কেউ আটকাতে না পারে। আর তারপরেই রবি এসেই সবার উপর গুলি চালিয়ে দিয়েছিল। অজয়, একটা কাজ করো, এই দুজনের নামে রেড অ্যালার্ট জারি করো, সেটা প্রত্যেক স্টেটে পাঠিয়ে দাও। এরা দুজন যেন কোনো অবস্থাতেই পালিয়ে বাঁচতে না পারে। স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এ ভুল নয় সোমেশ বাবু, আপনি অন্যায় করেছেন। আপনি বাড়ির বড় না? আপনারও কি জানা ছিল না যে রবি আর প্রিয়ার বিয়ে হয়ে গেছে? একবার তো সত্যি কথা বলতে পারতেন, তাহলে আমার বউ আর ছেলের প্রাণ তো বেঁচে যেত। দেখুন, ওটা বিয়ে বলে আমরা মানি না। আমাদের সমাজে বিয়েটাকে অস্বীকার করেছে। কিন্তু ওরা তো মনে করতো রবি আমার বউ এবং ছেলেকে মেরে ফেলেছে, আর তাতে আপনার মেয়েরও হাত আছে। নিজেদের সুখের জন্যে আপনারা আমার পরিবারকে তছনছ করে দিলেন।
হরিশ ও তার পরিবার রবি এবং প্রিয়ার সম্পর্কের বিষয়ে কিছুই জানত না। এক পরিবারের সম্মান রক্ষার চেষ্টায় অন্য পরিবারকে তার মূল্য চোকাতে হলো, যারা এই প্রেম কাহিনীর বিষয়ে কিচ্ছু জানত না। পুলিশ পুরো 1 মাস ধরে রবি ও প্রিয়াকে গ্রেফতার করার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই তা সম্ভব হয় না। আর তারপর রবি আর প্রিয়াকে হঠাৎই দেখা যায় চণ্ডীগড়ে, যেখানে ওরা আরও একবার এক নির্দোষ পুলিশ অফিসার জর্নেল সিংকে হত্যা করে, যে কিনা একজন সৎ আর নিষ্ঠাবান অফিসার ছিলেন। তুমি শুধু আর 1 বছর চাকরি করবে, তারপর একদম রেস্ট। কিন্তু বাবা আমি তো না, আর কোনো এক্সটেনশন না, এবার থেকে সমস্ত দায়িত্ব আমার। ঠিক আছে বাবা, যেমন তুমি বলবে সেই রকমই হবে। স্যার, রবি স্যালারি অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে। ওর অ্যাকাউন্ট থেকে লাস্ট ট্রানজাকশন কবে হয়েছিল? গত মাসে একটাও নয় স্যার, তবে মে মাসে 2 লাখ টাকা লোন নিয়েছিল স্যার, হয়তো পালাবার ষড়যন্ত্র করার আগে। আত্মীয়দের থেকে কোনো খবর? ওর পরিবারের উপর পুরো নজর আছে স্যার। ওর একটা পিসিও আছে স্যার, চণ্ডীগড়ে থাকে, তার উপরেও নজর রেখেছে। গুড আফটারনুন স্যার। কি প্রোগ্রেস রাজেশ? স্যার, আমরা রবির সব আত্মীয়দের সারাক্ষণ ট্র্যাক করছি। তাও কিছু জানতে পারোনি? এখনো পাইনি স্যার, কিন্তু আপনি ভরসা রাখুন, আমরা ঠিক ওদের খুঁজে বার করব। কৌশল যেমনই হোক তাতে কিছু যায় আসে না, ওদের দুজনকে গ্রেপ্তার করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। জর্নেল সিং এর অন্তিম সংস্কার রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে করা হলো। পুরো পুলিশ ফোর্স তাদের একদিনের বেতন জর্নেল সিং এর পরিবারকে ডোনেট করলো। পুলিশ ফোর্সে জর্নেল সিং এর খুবই সম্মান ছিল, কিন্তু তার হত্যাকারীদের এখনো পুলিশ ধরতে পারেনি। ওদের ব্যাংক অ্যাকাউন্ট, আত্মীয় স্বজন সবার উপর নজর রাখা হচ্ছিল, কিন্তু তবুও জানতে পারা যাচ্ছিল না যে রবি আর প্রিয়া কোথায় আছে। রবি নিজে একজন পুলিশ কনস্টেবল ছিল, তাই সে পুলিশকে ধোঁকা দেওয়ার সব রকম পথ অবলম্বন করছিল, কিন্তু সেটা কতদিন পর্যন্ত? ফোন কখন এসেছিল? কাল রাতে স্যার। কোথা থেকে? মানানা গ্রাম। স্যার, আমার মনে নেই এরকম কতজন আসে তোর দোকানে প্রতিদিন যে এদেরকে তুই চিনতে পারছিস না? শিলা দেবী? হ্যাঁ বলুন। আপনি রবি কুমারের পিসি? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। শিলা দেবী? হ্যাঁ বলুন। আপনি রবি কুমারের পিসি?
কাল রাত্রি 9:30টার সময় রবি মানানা গ্রাম থেকে আপনাকে ফোন করেছিল। দেখুন শিলা দেবী, রবি আর প্রিয়া তিনটে খুন করেছে। ওদের বিরুদ্ধে রেড অ্যালার্ট আছে, আর যারাই ওদের বাঁচানোর চেষ্টা করবে তারাই কিন্তু ওদের দোষের অংশীদার হয়ে যাবে। ও সাহায্যের জন্য আমাকে ফোন করেছিল, ওর টাকার দরকার ছিল, কিন্তু আমি বারণ করে দিই। আমি নিউজ পেপারে খবর পড়ে নিয়েছি স্যার। পিসি, আমার কিছু টাকার দরকার, তুমি আমাকে একটু হেল্প করো প্লিজ। রবি, আমি কাগজে যা পড়লাম সব সত্যি? তুই একজন পুলিশকেও মেরেছিস? পিসি, ভুল করে হয়ে গেছে, আমি জেনে শুনে কিছু করিনি। রবি, তুই কেন এরকম করছিস বাবু? হ্যাঁ, একটা মেয়ের জন্য কি পাগল হয়ে গেলি? প্রথমে তুই দুটো মানুষকে মেরে ফেললি, আর এখন আর একটা। তুই কতদিন পালিয়ে বেড়াবি? পিসি, আমার এখন টাকার দরকার, তুমি টাকা দেবে কিনা সেটা বলো। তুই আছিস কোথায়? এটা আমি বলতে পারবো না, তুমি আমার হেল্প করবে কিনা বলো। না, তুই নিজেকে পুলিশের হাতে তুলে দে, বুঝলি? বিশ্বাস করুন স্যার, আমি জানি না রবি কোথায়। রবি যদি ঘুরিয়ে আবার ফোন করে তাহলে আপনি বলবেন যে আপনি ওকে সাহায্য করবেন, দেখা করার জায়গাটাও ঠিক করবেন, তারপর সোজা আমাদেরকে ইনফর্ম করবেন। ঠিক আছে। দেখুন শিলা দেবী, রবি যদি আত্মসমর্পণ করে তবে সেটা ওর জন্যই ভালো হবে। 3টে খুন করেছে ও, বুঝতে পারছেন আশা করি। স্যার, মনে হচ্ছে যে ওরা মানানা গ্রাম থেকে বেরিয়ে পড়েছে। দেখা যাক কত দূর পালাতে পারে। এবার তো ওদের পকেটে টান দেবে, বেশি দূর পালাতে পারবে না। পিআই রাজেশ কুমার বলছি, কে বলছেন? স্যার, কনস্টেবল নিতিন গুপ্ত বলছি, দিল্লি থেকে। হ্যাঁ বলো। আমি আর কনস্টেবল রবি কুমার একসাথে ছিলাম ট্রেনিংয়ে। এখন কোথায় আছে তুমি জানো? ও আমার বন্ধু, কাল রাতেও আমাকে ফোন করেছিল, সাহায্য চাইছিল, কিন্তু আমি জানতাম যে চণ্ডীগড় পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে। কোথায় আছে এখন? এখন ওখানেই আছে? হ্যাঁ স্যার, আমিই ওদের জন্য থাকার জায়গা ঠিক করেছিলাম। এখনও ওখানেই আছে প্রিয়ার সঙ্গে। কে? রবি, আমি নিতিন। হ্যাঁ, দাঁড়া, আসছি। তোর কোনো দোষ নেই নিতিন, একদিন না একদিন তো এটা হওয়ারই ছিল, আর এমনিতেও আমরা এর জন্য তৈরি ছিলাম। স্যার, আমি আমার সব দোষ স্বীকার করছি, শুধু একটাই প্রার্থনা। তুই কি মনে করিস এটা কোনো গেস্ট হাউস যে আমি তোর অনুরোধ রাখার জন্য বসে আছি? স্যার, আসলে প্রিয়া প্রেগনেন্ট। স্যার, হরিশ আর ওর মাকে আমি মেরেছি, ওর পিসিকেও গুলি আমি করেছি। সব ঠান্ডা মাথায় প্ল্যান করে করেছিস, তাই না? হ্যাঁ স্যার। বিয়ে করার জন্য হ্যাঁ করে দে, এখন কিছু করতে গেলে তোরও প্রাণ যাবে আর আমারও। তুই রাজি হলে আমি কোনো না কোনো ব্যবস্থা করেই নেব। স্যার, আমরা সব থেকে বড় ভুল করেছি আমার বন্ধু রাকেশের কথা বিশ্বাস করে আর গ্রামে এসে। আমাদের ফেরাই উচিত হয়নি। স্যার, আপনিই বলুন না, কি মানে হয় এই সমস্ত গোত্রের, এই সমস্ত পুরনো চিন্তার? আমরা মানতাম না এই সমস্ত নিয়ম, তাহলে আমাদের ওপর জোর কেন? ওরা সবাই আমাদেরকে ঠকিয়েছে, চাল চেলেছে, তারপর আমরাও চাল চেলেছি। হ্যালো রবি,
রবি কালকে আমার বিয়ে। হ্যাঁ হ্যাঁ জানি, তুই চুপচাপ বিয়ে করে নে। তুই পাগল হয়ে গেছিস? আমাদের বিয়ে হয়ে গেছে। আরে দেখ প্রিয়া, বুদ্ধির সাথে কাজ কর, এমন ভাব কর যেন আমি কিচ্ছু জানি না, আর তুইও রাজি। বিয়ে কর আর শ্বশুর বাড়ি চলে যা, তার 2-4 দিন বাদে গিয়ে আমি তোকে নিয়ে আসবো। আর তারপর কি, আমরা দুজনে সব সময়ের জন্য একসাথে থাকবো, বুঝলি? হরিশ আর ওর মা, ওরা তো দুজন কোনো দোষ করেনি। তোরা দুজন পালাতে চেয়েছিলি তো পালিয়ে যেতিস। তুই তো আগেও পালিয়েছিলি, তাহলে ওদের দুজনকে মারতে গেলি কেন? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হরিশ আর ওর মা, ওরা তো দুজন কোনো দোষ করেনি। তোরা দুজন পালাতে চেয়েছিলি তো পালিয়ে যেতিস। তুই তো আগেও পালিয়েছিলি, তাহলে ওদের দুজনকে মারতে গেলি কেন? জানি না স্যার, সত্যিই কিছু জানি না। আমরা আমাদের জীবনে বাঁচার অধিকার পাচ্ছিলাম না, আমাদের জোর করা হচ্ছিল, তাই কিছু বুঝতে পারিনি কোনটা ঠিক কোনটা ভুল। যেটা ভালো মনে হলো সেটাই করলাম। শ্বশুর গেছে তোর? হ্যাঁ, 1 সপ্তাহ পরে আসবে। এই ঘুমের ওষুধগুলো আমি কাল দুপুরে আসবো, তুই তৈরি থাকবি। ঠিক আছে। ওরা তখন ঘুমোচ্ছিল, নিজেদের আত্মরক্ষাও করতে পারতো না। এই অসহায় মানুষগুলোকে তুই মেরে ফেললি। আর একজন পুলিশ অফিসার যে তোদের সাহায্য করতে চেয়েছিল, তুই কি জানতিস যে উনি কত সিনিয়র অফিসার ছিলেন? স্যার, ওনাকে বলেও ছিলাম বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিতে। স্যার, ওনার সাথে আমার কোনো শত্রুতা ছিল না, আর না আমি ওনার কোনো ক্ষতি করতে চেয়েছিলাম। স্যার, আমি এরকম কিচ্ছু করতে চাইনি। স্যার, আমরা তো আর পুলিশের গাড়ি দাঁড় করাইনি, আমরা তো শুধু রাস্তা খুঁজছিলাম বাস স্ট্যান্ডের জন্য। স্যার, আমরা তো পালিয়ে যেতে চেয়েছিলাম এই শহরের থেকে দূরে, সব সময়ের জন্য। 3 মানুষকে প্রাণে মেরে তুই কত দূর পালাতে পারতিস? স্যার, আমরা জানতাম যে আমরা বেশি দূরে যেতে পারবো না। আমরা যখন প্রথম খুন করেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম আমরা বাঁচবও না। স্যার, আপনিই বলুন, যে নিয়ম আইন মেনে নেয় না, দেশের সংবিধান অনুযায়ী তার কোনো মূল্য নেই, এই সমস্ত নোংরা নিয়মের রাজত্ব এখনো কেন আছে আমাদের সমাজে? আর এই সমস্ত ধারণাকেই আমরা আমাদের সমাজের নিয়ম বলি? স্যার, এই সমস্ত ধারণার সাথে আমরা বেঁচে থাকতে পারবো না। মেয়েটা মিথ্যে কথা বলছে না, ও সত্যিই প্রেগন্যান্ট। স্যার, আমরা ওই সার্ভিস রাইফেল এবং কার্তুজগুলো বাজেয়াপ্ত করেছি, যা দিয়ে হরিশ এবং তার মাকে খুন করা হয়েছিল।
আর স্যার ওই মেয়েটি প্রিয়া প্রেগনেন্ট। এক কাজ করো, ওই মেয়েটার যে মেডিকেল হেল্প লাগে দিয়ে দাও, আর তাড়াতাড়ি ওদের বিরুদ্ধে চার্জশিট রেডি করো। ইয়েস স্যার। রবি আর প্রিয়া এই মুহূর্তে পুলিশ হেফাজতে আছে আর তাদের দুজনের বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারায় চার্জ ফাইল করা হয়েছে। 302 ধারায় হত্যার জন্য, 307 ধারায় হত্যার চেষ্টার জন্য, ধারা 409 ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বাই পাবলিক সার্ভেন্ট, ধারা 186 অর্থাৎ কোনো পাবলিক সার্ভেন্টকে তার কর্তব্য পালনে বাধা দেওয়া, ধারা 333 অর্থাৎ কোনো পাবলিক সার্ভেন্টের উপর কর্তব্যরত অবস্থায় জেনে বুঝে হামলা করা আর তাকে গুরুতর আঘাত করা, ধারা 397 অর্থাৎ চুরি আর ডাকাতির সময় কারো উপর প্রাণঘাতী হামলা করা আর যার ফলে কারো প্রাণ যাওয়া, আর অস্ত্র আইনেও ওদের বিরুদ্ধে চার্জ ফাইল করা হয়েছে। পুলিশ হাইকোর্টে আবেদন করেছে যে এই কেসটাকে ফাস্ট ট্র্যাক কোর্টে যেন পাঠানো হয়। হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করেছে আর এই কেসের শুনানি খুব দ্রুতই শুরু হয়ে যাবে আর খুব দ্রুতই কোর্ট ফয়সালা শোনাবে। জর্নেল সিং এর ছেলে হরজিৎ, যে কিনা অস্ট্রেলিয়ায় যাচ্ছিল, ফ্লাইট স্টপ ওভারে যখন সে তার ফোন অন করে তখন সে তার বাবার সংকটজনক অবস্থার কথা জানতে পারে। সে দ্রুত ফিরে আসে। রবি আর প্রিয়াকে তাদের কৃতকর্মের ফল ভুগতে হবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের প্রেম কাহিনী কিছু প্রশ্ন তুলে দিয়ে যায়, যা 3 নির্দোষ ব্যক্তির প্রাণ নিয়েছে। এই অপরাধ থেকে আটকানো যেত না? কেন এই অপরাধের আভাস শুনেও এড়িয়ে যাওয়া হয়েছিল? আমাদের সামাজিক রীতি, আমাদের পরম্পরার এটা কি ধরনের গোড়ামি যাতে এর সামনে মানুষের নিজের জীবনের, নিজের আবেগের কোনো দাম নেই? যারা ক্ষমতায় রয়েছে তারা কি এই মধ্যযুগীয় রীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে না? অপরাধকে আটকানোর জন্য আইনের পথ ধরে আমরা কি আরেকটু সংবেদনশীলতা দেখাতে পারি না? এই বিষয়ে চিৎকার চেঁচামেচি না করে যে অপরাধ কিভাবে হয়েছে আর সেটা কিভাবে দেখানো হয়েছে, যাদের উপরে আইনকে রক্ষা করার দায়িত্ব রয়েছে, তারা এই ধরনের মানসিকতার লোককে কেন রক্ষা করেন? কেন আটকানো যাবে না এই ধরনের পঞ্চায়েতকে? যদি প্রশাসন এই ধরনের রীতি কুপ্রথাগুলোর পায়ে বেড়ি পড়াতে না পারে, যার ফলে প্রাণ পর্যন্ত চলে যায়, তাহলে আমরা কি কথা বলবো অপরাধ আটকানোর বিষয়ে? আমাদের রাজনৈতিক নেতারা, তা সে যে কোনো দলেরই হোক, যাদের আমরা ভোট দিয়ে জিতিয়ে ক্ষমতার অলিন্দে পৌঁছে দিই, তারা এই কুপ্রথার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বদলে চুপচাপ থাকতেই পছন্দ করেন। যাদের প্রতিবাদ করার কথা তারাই যদি চুপ থাকে, তাহলে আমরা কোন প্রশাসনের কথা বলছি? কার কাছে আশা করছি? আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, একটা সুন্দর আর স্বতন্ত্র সমাজ গড়তে গেলে আমাদের পিছিয়ে পড়া মধ্যযুগীয় প্রথার ঊর্ধ্বে উঠতে হবে। জয় হিন্দ।